বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে তার প্রতি যুক্তরাষ্ট্রের একেবারে পরিপূর্ণ সমর্থন আছে, এটি পরিষ্কার। ম্যাথিউ মিলার আজকে তার কূটনৈতিক বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটি কিন্তু পরিষ্কার করেছেন। স্টেট ডিপার্টমেন্টে আজকে যে সংবাদ সম্মেলন, সেখানে তিনি বলছেন যে আমরা চলমান ঘটনাবলীর দিকে নজর রাখছি এবং দেশটিতে অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে মোহাম্মদ ইউনূসকে নিয়োগ করা হয়েছে বলে লক্ষ্য করেছি। দর্শক, আরো ঘটনা আছে। এবারের এই যে পট পরিবর্তন, দর্শক, এটি এমনি এমনি হয়েছে, শুধুমাত্র ছাত্ররা গণঅভ্যুত্থান ঘটেছে, আন্তর্জাতিক কোনো যোগসূত্র ছিল না, এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। দর্শক, যদি আন্তর্জাতিক সম্প্রদায় যুক্ত না হতো তাহলে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যেত। আমি সেই ভয়াবহতা সম্পর্কে এবং কি ঘটেছিল নেপথ্যে যেই কথাগুলো, যে তথ্যগুলো আমি বিভিন্ন সূত্র থেকে পেয়েছি, আমি কিছুটা আলোকপাত করার চেষ্টা করব, ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা শুধু ঘটনাগুলি একটু মিলিয়ে নেবেন। যাই হোক, এখানে মিলার বলছেন, আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খেয়াল করেন, তার মানে নতুন সরকারের কাছে তারা কি চায়? দীর্ঘমেয়াদী শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা। তার মানে যুক্তরাষ্ট্র এই যে অন্তর্বর্তী সরকার গঠিত হতে যাচ্ছে তার সঙ্গে একটা লম্বা সময় অতিক্রম করতে চায়। আমার ধারণা যে এটি না বোঝার কোনো কারণ নেই, বুঝতে পারছেন। আচ্ছা, স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সমস্ত সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশি জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন। আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে প্রস্তুত, কারণ এই সরকার বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। দর্শক, এই হচ্ছে তাদের প্রতিক্রিয়া। এখানে বাংলাদেশের এই যে পট পরিবর্তন হলো, এই পট পরিবর্তনের একেবারে শেষ মুহূর্তে কয়েকটি ঘটনা ঘটেছে। ডক্টর ইউনূস তখন প্যারিসে, ফ্রান্সের রাজধানী প্যারিসে, তিনি একটি বার্তা দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন বাংলাদেশে একটি নতুন নির্বাচন চাই। তিনি কি বলেছেন? বাংলাদেশে গণহত্যা বন্ধ করতে হবে ছাত্রদের। তিনি পুরো বিশ্বকে আহ্বান জানিয়েছেন। এমনি এমনি আহ্বান জানাননি। তিনি জানেন যে তার এই আহ্বান যুক্তিযুক্ত এবং সময়োপযোগী একটি ঘোষণা, অ্যানাউন্সমেন্ট। তার মানে আন্তর্জাতিক বিশ্ব ইতিমধ্যে ইউনূসকে সিগন্যাল দিয়েছে যে আপনি কল করেন। তিনি কল করেছেন, তারপরেই কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় নড়ে চড়ে বসেছে। বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী এই পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা অবস্থান আমরা জানি প্রকাশ্যে, যে তারা বলেছে, তাদের ব্রিগেড কমান্ডার সমস্ত অফিসারদের সাথে কথা বলে তারা বলেছে যে ছাত্র জনতার উপর গুলি করা যাবে না। ছাত্র জনতার উপর যদি গুলি করা না যায় তাহলে এই ঢল কিভাবে ঠেকানো যাবে? শেখ হাসিনার ইচ্ছা যে ট্যাঙ্ক দিয়ে হলো, ওই যে তার আগে দেখলেন না, ওই যে সামরিক বাহিনীর, র্যাবের, পুলিশের হেলিকপ্টার ব্যবহার করেছিল এই জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য, কারফিউ দিয়ে আর্মিকে নামানো হয়েছিল। কিন্তু এটার প্রতিক্রিয়া দ্রুত সেনাবাহিনীর ভেতরে সংগঠিত হয়। তারা বলেছে যেন আমরা চাই না। আন্তর্জাতিক বিশ্ব ভালো করে জানে যে বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এই হত্যাযজ্ঞে লিপ্ত হবে না, পুলিশের মতন আচরণ করবে না। তাই যদি করে তাহলে তারা ব্যান্ড হবে আন্তর্জাতিক পর্যায়ে। তাদের যে সুনাম, খ্যাতি এবং মর্যাদা, সেটা ভুলুণ্ঠিত হবে। সেই কারণে এই সেন্টিমেন্টটা যখনই পেয়েছে ওয়াকারুজ্জামান, এবং একটি বিষয় প্রচলিত আছে, কানাঘুষা আছে, যে এই সময় পেন্টাগন, মার্কিন পররাষ্ট্র দপ্তর তৎপর হয়ে ওঠে এবং তারা বার্তা পাঠায় জেনারেল ওয়াকারকে যে সেনাবাহিনীকে দেশকে রক্ষা করতে হবে এবং সেনাবাহিনী যাতে শেখ হাসিনার অন্যায় কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে না আসে, অর্থাৎ কোনোভাবেই জনগণের উপর গুলি চালানো যাবে না। এবং এই মেসেজ আন্তর্জাতিক বিশ্বের মেসেজ, এবং সেনাবাহিনীর সর্বস্তরের অফিসার এবং সৈনিকদের এই বার্তা পাওয়ার পরেই কিন্তু সে ভুলে যায় যে শেখ হাসিনা তার আত্মীয়,
তখন সে প্রতিষ্ঠানকে রক্ষা করা, দেশকে রক্ষা করা, এই নিয়ত নিয়ে তখন শেখ হাসিনাকে বলে পদত্যাগ করতে। তারপরে নাটকীয়তা, সে যেহেতু তার আত্মীয় গো ধরে বসেছিল যে না পদত্যাগ করবে না, সে বারবার বলছিল শক্তি প্রয়োগ করার জন্য, সে বলছে কোনো উপায় নেই, যে এইভাবে ঢল নামছে গুলিও করবে না, ফলে আপনার জীবন রক্ষা করা সম্ভব না। পরিস্থিতি ততক্ষণে বুঝতে পারে শেখ হাসিনা এবং তারপরে সে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং এই পুরো অ্যারেঞ্জমেন্টটা সেনাবাহিনী ভারতের সাথে কথাবার্তা বলে এটি ব্যবস্থাপনা করেছে এবং এই ব্যাপারে আন্তর্জাতিক বিশ্বেরও কিন্তু একটি কি বলে নিজেদের মধ্যে একটি যোগাযোগ স্থাপন করে অন্তত ভয়ঙ্কর রক্তপাত, ভয়ঙ্কর একটি পরিণতি যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবের হয়েছিল 15ই আগস্ট, সেই রকম আরেকটি আগস্ট ঘটাতে দেয়নি সেনাবাহিনী, কেননা সেটা নিয়ে পরবর্তীতে রাজনৈতিক পর্যায়ে একটা বিতর্ক থাকতো। তো সেই বিতর্ক থেকে রক্ষা করে বরং যেটি হয়েছে সেটি শেখ হাসিনার জন্য আরো চরম অবনতি হলো, যে রাজনৈতিকভাবে যখন উৎখাত হয়, মানে হত্যাকাণ্ড ছাড়া বা মৃত্যু ছাড়া, সেটার পতন কিন্তু একেবারেই মানে শেষ হয়ে যায়। তার মানে যদি বড় ধরনের ডিজাস্টার না করে পরবর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার বা এর পরের নির্বাচিত সরকার, তাহলে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মাটিতে কঠিন, কঠিন, খুবই কঠিন। দর্শক, এটি বিশ্বের রাজনীতি সম্পর্কে যাদের ধারণা আছে তারা নিশ্চয়ই অনুধাবন করবেন। এইভাবে যখন নাকি কোনো সরকার, কোনো রাজনৈতিক দল বা সরকারের পতন ঘটে দলের ব্যক্তির, সেই ব্যক্তিরা কোনোদিনও কিন্তু ফিরে আসতে পারে না। হ্যাঁ, হিটলারের সমর্থক এখনো আছে, নাৎসিবাদের সমর্থকরা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্টে থাকে, এরকম হয়তো থাকবে, কিছু খণ্ডাংশ থাকবে, কিন্তু জনগণের সমর্থন নিয়ে বাংলার মাটিতে আর কখনো ক্ষমতায় আসা, হয়তো জানি না কত জেনারেশন পরে আমরা হয়তো আর সেটা দেখে যেতে পারবো না। বললাম তো, যদি বড় ধরনের কোনো সরকার বা দল ভুল না করে, তাহলে আওয়ামী লীগের আর ফিরে আসার আপাতত আমি কোনো সম্ভাবনা দেখি না। এবং এটা যদি হয় তাহলে বলতে হবে যে মানে রাজনৈতিক ইতিহাস বিশ্বের এটা হচ্ছে ভুল। সুতরাং শেখ হাসিনা নিজেকে, দলকে, দেশকে, জাতিকে আজকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আজকে পুলিশবিহীন অবস্থা করেছে, কারণ পুলিশকে এমন নির্মমভাবে রাজনৈতিক ভাবে ব্যবহার করেছে, আজকে পুলিশ নাই। অথচ সাধারণ পর্যায়ের পুলিশদের কোনো অপরাধ নেই। এই পুলিশের যেই একটা ক্যাডার, একটা ব্যক্তি, যেটা বেনজিরকে দিয়ে তৈরি হয়েছিল এবং তার ছত্রছায়ায় অসংখ্য বেনজির যে গড়ে উঠেছিল প্রায় 8-10 জন বা 20-25 জনের, এই তারা পুলিশকে যেভাবে পরিচালিত করেছে দলীয়ভাবে, যার কারণে আজকে পুলিশ নাই কোথাও, পুলিশ কাজে আসতে পারছে না। পুলিশকে রক্ষা করতে, থানা রক্ষা করতে আজকে সেনাবাহিনীকে হিমশিম খেতে হচ্ছে। প্রশাসন শেষ, বিচার বিভাগ প্রতিটা ক্ষেত্রে আজকে তাদেরকে উৎখাত করা, তাদের বিরুদ্ধে আজকে ক্ষোভ বিক্ষোভ সঞ্চালিত হচ্ছে। এর জন্য দায়ী কে? কারণ প্রাতিষ্ঠানিকভাবে যদি প্রতিষ্ঠানগুলো কাজ করতো, আজকে তো এই পরিণতি হতো না। দর্শক, তো এখানে শেষ কথা হলো যে শেষ পর্যন্ত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জয় হলো। কিভাবে জয় হলো? আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি কথা শুনে যদি নির্বাচনটা করত 2024 সালে, শুধু খেয়াল করেন যে 2024 সালের ওই যে 7ই জানুয়ারি নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কতজন মন্ত্রী এবং পদস্থ কর্মকর্তা শেষ 1 বছরে দৌড়ঝাঁপ করেছে। তারা কি চেয়েছে? তারা চেয়েছে, বলছে যে সবার অংশগ্রহণে একটা নির্বাচন। এটা খারাপ কোথায়? এইটাকে নেগেটিভ ভাবে নিয়ে, অর্থাৎ তারা তো জানে যে তারা নির্বাচন দেবে না, দিলে ক্ষমতায় থাকবে না, তো সেটার পক্ষে আবার তারা আন্তর্জাতিক পাল্লা ভারী করার জন্য তারা ভারতকে, রাশিয়াকে, চীনকে ব্যবহার করেছে। তো চীন, রাশিয়া তো একটা গণতান্ত্রিক দেশ না, তারা তাদের ব্যবসার স্বার্থ, তো তারা সমর্থন দিয়েছে। চরম ভুল করেছে হচ্ছে ভারত। তো ভারত কেন ভুল করেছে? ভারতেরও শাসন ব্যবস্থা আস্তে আস্তে ওই স্বৈরতান্ত্রিক পথে যাচ্ছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে। আবার ভারতের আবার কিছু আঞ্চলিক স্বার্থ আছে, যেটা আবার ভারতের সব রাজনৈতিক দলগুলো আবার মনে করে যে তাদের নিরাপত্তা এটা সেটার কারণে ভারত বাংলাদেশ একটা রাজ্য হিসেবে, কদর রাজ্য হিসেবে থাকবে, তাহলে তাদের সুবিধা। তো এই সুবিধা নিতে যে পুরো মানুষ, কোটি কোটি মানুষ, এরা যদি রিভোল্ট করে, তখন তো আর এই সমস্তগুলি টেকে না, সেই পরিণতি হয়েছে। যাই হোক, তখন যদি আওয়ামী লীগ বুদ্ধিমত্তার সঙ্গে চাইতো যে না ঠিক আছে নির্বাচন হবে, আমরা হারি, তাহলে আমাদের নিরাপত্তা ইস্যুটা কিভাবে নিশ্চিত হবে,
তখন পশ্চিমারা কিন্তু এই সেকেন্ড ফেজের যে আলোচনাটা নিরাপত্তা আফটার ইলেকশন, তখন তারা বিএনপি জামাত সহ সবার সাথে কথা বলে একটা শান্তি চুক্তি স্বাক্ষর করতে পারত। তাতে হয়তো কিছু ঘটনা ঘটতো, কিন্তু এইভাবে একেবারে কি বলে নির্বংশ হওয়া ঝাড়ে বংশে এইটা হয়তো হইতো না। আজকে সেই পরিণতি ভোগ করছে বাংলাদেশ। আমি তো মনে করি যে বহু ঘটনা ঘটছে, এটা উচিত না, কিন্তু একটা কথা মনে রাখা উচিত, যে পরিমাণ ধ্বংস লুটপাট করেছে আওয়ামী লীগ শাসন আমলে তার দোসররা, সেই তুলনায় কিন্তু এটা কিছুই না। এবং এইটুক ক্ষোভ কিন্তু মানুষের একটা কি বলবো, এটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ। এই ক্ষোভের মধ্য দিয়ে এই লুটপাট করা হোক, যাই হোক না কেন, এগুলি কেউ কিন্তু বিদেশে পাচার করবে না, কেউ এটা দিয়ে কিন্তু বিল্ডিং করবে না। কিন্তু তারা কি করেছে, রাষ্ট্রের সম্পদ লুটপাট করেছে। এই হিসাবটা কিন্তু মানুষের মাথায় থাকা দরকার। কত হাজার কত লক্ষ কোটি টাকা তারা লুটপাট করেছে, তার বিপরীতে কি কি হয়েছে? ওই যে ব্যক্তিগুলি মানুষগুলি ক্ষমতা ব্যবহার করেছে, অপব্যবহার করেছে, নির্যাতন করেছে মানুষকে, তার বিরুদ্ধে তারা রিভোল্ট করছে। তো এই গণ অভ্যুত্থানে তো এটাই হয়। গণ অভ্যুত্থান কি গণসঙ্গীত গিয়ে কখনো হয়? হয় না। এই চিন্তাটাও সবার মাথায় রাখা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।